সুধী দর্শক সবরে প্রীতি ও শুভেচ্ছা জানাইয়া আজকে আমরা গফসফ অনুষ্ঠানটা শুরু করতাম যাইরাম। তো আজকে আমরা গফসফ উপস্থিত আছেন আমরা স্টুডিওত আমরা অতি পরিচিত এবং জনপ্রিয় একজন মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং তাই মুক্তিযোদ্ধা জনাব নিজামুদ্দিন লস্কর। তো ভাই আজকে আমরা লগে আমরা সময় দিবা আমরা বাংলা ভিউজ চ্যানেলও, আর আপনারা আমরা লগে থাকবা এবং পুরাটা অনুষ্ঠান দেখবা আমরা আশা করলাম। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন তো নানি? ও মোটামুটি তো আছে। আসলে আমরা আজকে আমরা স্টুডিওত পাইয়া আমরা আপনারে আসলেও আমরা কৃতজ্ঞ এবং খুবই আনন্দিত যে আমরারে আপনার অত মূল্যবান সময় নষ্ট করিয়া আমরা চ্যানেলও সময় দিরা, এটা লাগে আসলে আমরা কৃতজ্ঞত এবং আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে খুবই কৃতজ্ঞ। না, কৃতজ্ঞতার এনে কিচ্ছু নাই। আমারও আনন্দ লাগের যে আপনারা এই চ্যানেলও আজকে প্রথম দিন আমি ইনভাইটেড হয়েছি, যথেষ্ট আনন্দ লাগের আমি অত্যন্ত খুশি। তো ভাই প্রথম দিন বলতে আপনি আজকে শেষ নাই, কিন্তু আমরা আপনারে আরো পাইতাম। দেখা যাক, অবশ্যই আপনি আরো সময় দিবা, আমরা দেখা যাক ভবিষ্যৎ দেখা যাক, অবশ্যই আমরা পাইতাম আপনারে। তো ভাই তো আসলে আপনি তো আপনার বহু গুণ, কোনটা হইয়া কোনটা শেষ করতাম আমার আসলে ইয়ত নাই। সম্মিলিত নাট্য পরিষদের প্রাক্তন প্রধান পরিচালক আসলা আপনি, এবং বেতারও আপনার বেতারে বহুত প্রায় 67 সাল থেকে 68 সাল থেকে আমি বেতারও কাম করি। পয়লা আসলাম বেতারও নাট্যশিল্পী আসলাম, এরপরে নিজেও নাট্যকার হয়েছি, এরপরে বেতারর নাট্য প্রযোজকও হয়েছি এবং এখনও বেতারও করি, শিল্পী হিসাবেও কাজ করি, নাট্যকার হিসেবেও কাজ করি, নিজে অভিনয়ও করি। তো আসলে আপনি অভিনয়ের লগে জড়িত, আবার লেখালেখিও করেন, অনুবাদ গ্রন্থ যেমন আপনার লেখালেখি যেমন মুক্তিযুদ্ধের উপরে আমার লেখা বই আছে 71-এর রণাঙ্গনে, এটা 2টা সংস্থায় পাবলিশ করছে, এবং মুক্তিযুদ্ধ ছাড়া যেমন অনুবাদ গ্রন্থ আছে, বেশ কয়েকটা অনুবাদ গ্রন্থ আছে, গল্প, ছোট গল্প প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকা এবং প্রকাশনা হলো, ছোট গল্পও গেছে। এখন এই মুহূর্তে এবার যে বইমেলা আছে সামনে, এই বইমেলাতে আমার একটা উপন্যাস প্রকাশিত হইব। তো যেহেতু আপনি নাট্যকার আবার অভিনয় করছেন, আপনার এখন বর্তমানে যে নাটকের মান এবং আপনারা সময় যে আপনারা নাটক করছেন, অভিনয় করছেন, দুইটার মধ্যে আপনার মনে হয়নি যে এখন আরো উন্নতি হয়েছে বা অবনতির দিকে গেছে, বা এখান থেকে আমরা যদি নিচে দিকে গিয়া থাকি, অবনতি হইয়া থাকে, তাহলে আমরা উত্তরণের ফতকিতা? উন্নতি অবশ্যই হয়েছে। দেশ জেলা স্বাধীনতা প্রাপ্তির পরে তাকিয়া, স্বাধীনতার আগে বাংলাদেশ তো আসিল পাকিস্তান, আমরা পাকিস্তানি হলোর অধীনে আসলাম, তারার মর্জি মাফিক আমরা চলতে হয়েছে। ঠিক এই কারণে আমরা যে সংস্কৃতি, বাঙালি সংস্কৃতির যে প্রকৃত ধারা, এই ধারাটা তখন চর্চা করার মতো স্বাধীনতা আমরা আসিল না। কারণ আমি পাকিস্তান আমল দেখছি, আর আমরা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের দিন তাকিয়া আমরার আমলও দেখলাম, যে কারণে আমরা যখন নাটক করছি বা সাংস্কৃতিক যে কোনো কর্মকাণ্ড আমরা করার চেষ্টা করছি, তখন বাধ্যবাধকতা ওরকমের আসিল যে একটা নাটক করতে গেলে নাটকের যে স্ক্রিপ্ট যেটা হই আমরা বা পাণ্ডুলিপি, এটা যদি প্রিন্টেডও হয়, প্রিন্ট হওয়ার সময় একটা বই বা একটা নাটক বা একটা কবিতার গ্রন্থও যদি প্রিন্ট হয়, এটা পাবলিশ হওয়ার আগে এটার যত রকমের থাকে, ছাড়পত্রর প্রয়োজন হয়, এই সমস্ত জিনিস আগে করা হইতো।
কিন্তু আমরা যখন এই প্রিন্টেড একটা নাটক যদি আমরা মঞ্চ লইয়া যেতাম তখন সিলেট এই অডিটোরিয়াম আসিল না বা অন্য কোনো হল আসিল না, এক সারদা হল আসিল, সারদা স্মৃতি ভবন যেটারে হই আজকাল আপনারা হয়তো এটা চিন্তাও নাই, কারণ এখন এইটার সামনে দেখছি এটার লনের মাঝে রাখা সিসিকর বিভিন্ন রকমের মেশিনারিজ রাখা। এটা 1936 সালও সারদা স্মৃতি ভবন বানাইল, তখনও ওই তো সাংস্কৃতিক কর্মকাণ্ড সিলেট শহরের। কিন্তু একটা নাটক করতে গেলে বা একটা অনুষ্ঠান করতে গেলে 1 নম্বর নাটকের স্ক্রিপ্টটা আমরা জমা দিতে হইতো ডিসি অফিসও টিয়া, এই স্ক্রিপ্ট যাইতো ডিআইবি অফিসও, ডিআইবি অফিসটা কিয়া এটা যেহেতু পুলিশ অফিসও, তারপরে খারা অভিনয় করা, খারা এটার লোকে জড়িত আছে। প্রত্যেকের যখন গোপন রিপোর্ট বা ইন্টেলিজেন্স রিপোর্ট যখন ডিআইবির কাছে গিয়া ফস্ত যে এরা ছাড়পত্র দেওয়া যায়, তারপরে একটা সাংস্কৃতিক কর্মকাণ্ড করা যেত। তাইলে এই যে বাধ্যবাধকতা, এটার থেকে মুক্ত হয়েছে সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি যেটা, এটার চর্চা করার একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এরপরে যেটা হয়েছে আজকে উত্তরণ তো অবশ্যই ঘটছে। আমরা এই জেনারেশন, নতুন প্রজন্ম এটারে বিশ্ব যে মান আছে, নাটকের যে মান আছে, আজকে স্বাধীন বাংলাদেশ ওইটার চর্চা প্রচুর ওর, কারণ চর্চাটা ওর কেন্দ্র থাকিয়া ছড়াইয়া আর প্রত্যেকটা জেলায় উপজেলায় ছড়াইয়া। আর তারপরে আরও আছে স্বাধীনতার পরে পরে বাংলাদেশের নাট্য শিল্পর লোকে বা অভিনয় শিল্পর লোকে যারা জড়িত আছেন, আন্তর্জাতিক মানের বিভিন্ন রকম প্রতিষ্ঠানও গিয়া তারা প্রশিক্ষণ লইতে পারছেন, পড়াশোনা করতে পারছেন, পড়াশোনা করিয়া আইয়া, যেমন ন্যাশনাল স্কুল অফ ড্রামা এনএসডি যেটা রেখে, পুনা ফিল্ম ইনস্টিটিউট, এই সমস্ত জায়গার থাকিয়া বহু শিল্পী আজকে বাংলাদেশ ইয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এমনকি সিলেট প্রচুর এখন আসুন যারা বিভিন্ন জায়গা থেকে আন্তর্জাতিক মানের বিভিন্ন প্রতিষ্ঠান থাকিয়া, বিভিন্ন ইনস্টিটিউট থাকিয়া পড়াশোনা করিয়া আইয়া এই চর্চাটা করা, যে কারণে উত্তর তো অবশ্যই ঘটছে, বিকাশ অবশ্যই হয়েছে সংস্কৃতির। এবং বাংলাদেশের মাঝে যারা এই সংস্কৃতি চর্চার যারা অন্যতম অবস্থান, তার মধ্যে সিলেট কোনো অবস্থায় এই মুহূর্তে আমরা সমগ্র বাংলাদেশের মাঝে আমরা অনেক অগ্রগণ্য ভূমিকা আমরা আছে, অনেক বালা ভূমিকা আমরা রাখলাম, মুখ্য ভূমিকা হওয়া যায়। এবং ঢাকা সহ লন্ডন সহ বাংলাদেশের বহু জায়গা, বাংলাদেশ ছাড়া আরও বহির্বিশ্বের বহু জায়গা, ভারত তো রেগুলার, ইন্ডিয়ার রেগুলার সিলেটটাকে নাট্যদল, নাটক মঞ্চস্তর, নৃত্যনাট্য মঞ্চস্তর, নাচর দল, তারপরে আপনার গানোর দল, মানে সংস্কৃতির প্রত্যেকটা বিভাগ থাকিয়া প্রতিনিধিত্ব সিলেটে করের অত্যন্ত ভালোভাবে করে। ভাই একটা জিনিস আমার মনে হয় যে সঙ্গীত চর্চা কিতা আপনার মনে হয় নিজে তুলনামূলকভাবে ভালো ওর সঙ্গীত চর্চা তখনকার আমল তাকিয়া এখন সঙ্গীত চর্চা তুলনামূলকভাবে খারাপও না, তবে তখনকার আমলও কিছু কিছু সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত প্রশিক্ষক আসলা, যারা লেভেলর সঙ্গীত প্রশিক্ষক এই মুহূর্তে আমার কাছে মনের কিছুটা অভিনয় শাখা বা নৃত্যাঙ্গন যেটা কইম, এরা যতটুকু অগ্রগতি অর্জন করছেন, এই তুলনায় অর্জনটা সঙ্গীত বিভাগর সিলেটর সঙ্গীত বিভাগও, সঙ্গীত শিল্পী আসুন বালা, কিন্তু তারা নিজেরা ইন্ডিভিজুয়ালি বালা, ব্যক্তিগতভাবে বালা, কিন্তু তারা নতুন আরও সৃষ্টিকর্তা, তারা ট্রেনিং দিন না বা তারা প্রশিক্ষণ দিন না, সবে তার প্রশিক্ষণ দেয় না, প্রশিক্ষক আলাদা একটা কোয়ালিটি, আর আপনার শিল্পীর সত্তাটা আলাদা একটা কোয়ালিটি। তো ওটাও আমি হইতাম চাইলাম যে এখান থেকে যে আমরা সঙ্গীত শিল্পী এখান সিলেট থেকে আরও বালা বারোই আইতো, এই ব্যাপারে কিতা করলে এটা এই ব্যাপারে সরকারের পক্ষ থেকেও আছে, যেমন শিল্পকলা একাডেমি আছে,
যেমন হবিগঞ্জ আছে, সিলেট আছে, মৌলভীবাজার আছে, গোলাপগঞ্জ আছে, প্রত্যেক জায়গার থেকে তারা যথেষ্ট কররা এবং এই জায়গাগুলোর থেকেও আর যেমন হবিগঞ্জ থেকে বেশ কিছু বাড়ি হয়েছে। তারপরে আরও আছে কিছু গণমাধ্যম যেগুলো আছে, যেমন বিভিন্ন চ্যানেল অকল হয়েছে, বিভিন্ন চ্যানেল অকলে বিভিন্ন রকমের সঙ্গীতের উপরে বিভিন্ন রকমের রিয়েলিটি শো অকল করতে যাই, বিভিন্ন রকমের প্রতিযোগিতা আহ্বান করছে। ATN বাংলা থেকে শুরু করে আরও বিভিন্ন চ্যানেল অকল আছে। এটার মাধ্যমে কিন্তু যথেষ্ট উন্নতি হওয়ার সুযোগ আছে। আর বিশেষ করে শিল্পকলা একাডেমি অকল এরা ইয়দিরা মানে এতে গিয়ে কিছু কিছু বারোইয়া আর না এমন নাই, বেশ বারোইয়া কথাটা উদরিয়া হইলাম আমি যে বারোইয়া আর বলতে দেখুন আমরা সিলেট একটা লালন সঙ্গীতের কোনো চর্চার একাডেমি নাই, আলাদা করে কিছু নাই। দেখুন আছে রবীন্দ্রসঙ্গীত চর্চা হয়, ফোক চর্চা হয়, নজরুলও চর্চা হয়, বাট লালন আলাদা করে কিছু নাই। লালন আলাদা করি না থাকার সবচেয়ে বড় রিজন দেখতে হইব আপনি যে রবীন্দ্রসঙ্গীত চর্চা রবীন্দ্রসঙ্গীত চর্চা ওর কারণ হইল যথেষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী আসেন এবং শিল্পীগুলোর মাঝে কিছু প্রশিক্ষকও আসেন যারার প্রচেষ্টায় এটা আগুয়ার। এখন যদি লালন গাওয়াটা অত সোজা নাই, ও কারণে যে লালন গীতি বা লালন সঙ্গীতর যে সুর এবং কথা যেটা আছে, লালন সঙ্গীতর যে লিরিক্স এগুলা কিন্তু একটা বিশেষ অঞ্চলের উচ্চারণের লাগিয়া নষ্ট হয়ে যায়। যদি আমরা অনেক সময় দেখছি, আমি আপনি শুনিয়া দেখবা লালন গীতি যে এই ওয়ার্ডিংগুলা প্রপার সেই অঞ্চলের যদি উচ্চারণ না, যেমন সিলেটি ফোক আপনি কইলেন যে সিলেটি লোকগীতিরে একজন বাইরের মানুষ, আজকে হাসন রাজার গান গাওয়াত গিয়া আমি বহু সময় সিলেটের শিল্পীগুলোর পর্যন্ত দেখছি যে বিভিন্ন রকমের সিলেটি উচ্চারণরে যদি এখন আমি শুদ্ধ বাংলা বা প্রমিত বাংলা যেটা কই লইয়া যেতাম চাই, তাইলে এটা খুব বাজে লাগে। ঠিক সেম আজকে যদি আমি লালন গীতি গাই কুষ্টিয়ার একজন মানুষের সামনে, আর হে যদি দেখে আমি ভুল উচ্চারণে গাইলাম, হে পছন্দ করতো না। এখন আমি যদি লালন গীতি লাগি ব্যক্তিগতভাবে শিখবার লাগি একজন সঙ্গীত শিল্পী ওইয়া যদি আমি চিন্তা করি যে আমি লালন গীতি শিখতাম, তাইলে পরে আমার কিন্তু একজন বালাম মাস্টার তোকে এবার করতে। এখন আমি যদি মাস্টার তোকে পাই না, যে জিনিসটা আমি শিখতাম চাইলাম, যেমন আমি একটা ইনস্ট্রুমেন্ট শিখতাম, আমি যদি মাস্টার তোকে পাই না, তাইলে আমি কইকে শিখতাম। আজকে যদি সেতার শিখতে চায় সিলেট একজন শিল্পী, এসরাজ শিখতে চায়, কার কাছে গিয়ে শিখতো? দেয়ার ইজ নো আর্টিস্ট, দেয়ার ইজ নো টিচার। তো কোনো টিচার নাই আমার একটা জিনিস শিখাইতো। আমি কিন্তু ওটাও কইতাম চাইলাম যে আমরা টিচার দরকার সিলেটের, আমরা খেনে পিছাই আমরা কিন্তু পারি সপ্তাহ না এখন আমরা যে এক্সেন্স কইরা আমরা কিন্তু ফার্মু আমরা কিন্তু যেটা আমরা চিন্তা টানি যে না একটা করতাম, আমরা কিন্তু করতাম পারি। তাও ওটাও আমি কইতাম চাইছি যে আসলে আমরা দরকার আছে। তাও ঠিক। তো আসলে ভাই আসেন মুক্তিযোদ্ধা আসলা, মুক্তিযোদ্ধা আপনি যুদ্ধ সরাসরি নিজে করছেন? সরাসরি যুদ্ধ করছি। আমার খালি যুদ্ধ করছি না, আমার এই বাম পাও আমি যুদ্ধের সময় সরাসরি সম্মুখ যুদ্ধত আমি আহত হয়েছি, একটা গুলি বিদ্ধ হয়েছি এবং 3 দিন বুলেটটা আমার ভিতরে আসিল, পাওয়ার ভিতরে আসিল। এটা শিলং মিলিটারি হসপিটাল গিয়া এই সিচুয়েশনটা হলো, ঘটনা হইলো 16 আগস্ট 71 সাল। তো অবশ্যই 16 আগস্ট ঘটনা 71 সালের। আমরা এই দিনকু সুনামগঞ্জ শহর থাকিয়া সিলেটের দিকে আইলে 9 মাইল পার হইয়া একটা ফেরি আছিল, এটার নাম হলো আসানমারা। এখন আর ফেরি নাই, এখন ব্রিজ হয়ে গেছে। আসানমারা ফেরি পার হইল জয়কলস করি একটা জায়গা। তো এই আসানমারা ফেরি আমরা এই দিন ধ্বংস করছি। আর
জয়কলস আসারমারা ফেরি ধ্বংস করি আমরা যখন উঠিয়ে আইছি সামনের দিকে জয়কলস ব্রিজের ওদিকে দুইটা বাংকার হয়, এটা মানে ব্রিজের দুই দিকে বাংকার থাকতো, বাংকারের ভিতরে থাকিয়া বাংকার পাকা করা বাংকারের ভিতরে থাকিয়া আপনার যেটা হয় তারা আমরার উপরে গোলাবর্ষণ শুরু করছে। তারপরে তারা লগে আমরা গাছের আড়ালে থাকিয়ে তারা গোলাবর্ষণ করা, এবং এটা সকাল সময় আছে প্রায় 9টা-10টা দিকে। আমরা এর আগে একদম ভোরে আমরা আসারমারা ফেরিটারে ধ্বংস করছি। আমরা 30 জনের মতো আসলাম এই দল, এবং আমি এটা নেতৃত্ব দেওয়াতে আসলাম। ঠিক ওই সময় যখন এটা শুরু হলো, এরা যখন আমরা উপরে করলো তখন আমরা কাউন্টার অ্যাটাক করছি, তারা আমরা আক্রমণ করছে, আমরা প্রতি আক্রমণ যেটা নিয়ম হলো যুদ্ধের করা করছি। এই যেহেতু আমরা আড়াল করার আমরা নিজরারে গাছর আড়াল ছাড়া কিচ্ছু আসিল না, এটারে হয় প্রোটেকশন, নিজের সেফটি প্রোটেকশন লওয়া, তো এটা সম্ভব হয়েছে না। এবং এর ফলে এবং আক্রমণটা আমরা উপরে আইসে হঠাৎ করিয়া, তো যে কারণে এক পর্যায়ে যাইয়া মানে আমরা একজন গুলিবিদ্ধ হয়েছে, এবং গুলিবিদ্ধ হয়েছে তার মাথার মাঝে অনমাঝে লাগছে, কপালের মাঝে লাগছে, তার মগজটা তার বার হয়ে গেছে, এবং আমার কোলোর মাঝে লইয়া তারে আমি কলেমা শুনাইছি। তারপরে মারা গেছে, তার নাম আছিল মরম আলী। আর একটা ছেলে গুলিবিদ্ধ হয়েছে, হেও মারা গেছে। আরও ছেলে তার নাম, এরা দুইজনরে লইয়া এরা দুইজনরে আমরা পিছনে মানে নৌকাত তুলিয়া, নৌকা আছিল অনলি ট্রান্সপোর্ট তখন, এই নৌকাত করিয়া আমরা যে গ্রাম থেকে গেছিলাম যেন তাকে গিয়ে আমরা আক্রমণ করছিলাম, ও গ্রামও ফাটাইছি। এবং আমি আমার ইয়েলো আসিল যে আমিও গিয়া ফসিয়া বিকালে তার মানে কবরস্থ করার সময় তার জানাজাটা অ্যাটেন্ড করবো, কিন্তু আমার পক্ষে সম্ভব হয়েছে না। এর আগে আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, তখন বহুত সময় গেছে, প্রায় কয়েক ঘন্টা দুপুর গেছে। বিকালের দিকে আমরা আরও আনাইছি, এবং সুনামগঞ্জ শহর থাকি তখন তারা আর একটা ফোর্স আইসে হন্তাকি আমরা ফেরির যেহেতু ধ্বংস তারা পার হইতে পারছে না, হন্তাকি আমরা লং রেঞ্জের হাতিয়ার ব্যবহার করিয়া তখন তারা আমরা ফায়ার করা শুরু করছে। ও পর্যায়ে যখন আমরা উইথড্রল করে আমরা বার হইয়া যাইলাম, তখন আমি আমার উরুর মাঝে ডাইন বাউফাওর মাঝে গুলি খাইছি। তারপরে গুলিবিদ্ধ হওয়ার বাদে অন্য একটা গ্রাম বড়মুয়া নাম বইয়াখাউরি গ্রামটার নাম ছিল বইয়াখাউরি, এক বাড়িতে উঠছি। হন্তাকিয়া দেখা গেছে যে যে গামছা দিয়ে কোনো ট্রিটমেন্ট করার কোনো ডাক্তার নাই, কিচ্ছু নাই গ্রামও, তখন ও গামছা দিয়ে বান্ধিয়া তারপরে নৌকা লইয়া খাংলার হাওর করে একটা হাওর আছে, টোটাল হাওরটা পাড়ি দিয়া পরের দিন তো সকাল 11টার দিকে গিয়া পৌঁছেছি আমরা মানে পলাশ ইউনিয়ন করি একটা ইউনিয়ন আছিল বর্ডারের দিকে, বালাট এরিয়ার নাম, ইন্ডিয়ার এরিয়ার নাম আছিল বালাট। আমরা ওই পলাশ ইউনিয়নে গিয়া পড়ছি, এবং হন্তাকিয়া আবার বেশ কয়েক মাইল যাইতে হয়েছে আপনার বর্ডার যাইতে গিয়া। তখন আমার ফাও বেদনা খুব বেশি বাড়ি গেছে, এবং মগজুর মাঝে প্রায় পর্যন্ত বেদনা গেছে, হইতে মাথা পর্যন্ত বেদনা করে প্রায় কোনো সময় আমি জ্ঞান হারাই, কোনো সময় জ্ঞান আয়। এরপরে এক পর্যায়ে তারা ওই যে মসজিদও আমরা থাকে, আমরা সিলেটি ভাষায় খরার খাটিয়া যেটা হয় বাংলায়, এই আনিয়া কয়েকজনে মিলিয়া আমার ওটার মাঝে উঠাইয়া প্রায় 5 মাইল জায়গা লইয়া আইছে। তার বাদে একটা মুক্তিযোদ্ধার রিক্রুটিং ক্যাম্প আছিল, রিক্রুটিং ক্যাম্পও গিয়া পাইছি আমি। তখন আব্দুল লতিফ সর্দার মারা গেছে বেশ কয়েক বছর আগে, তো লতিফ সর্দার সাবরে পাইছি, তার লোক আমার আগরও পরিচয় আসছিল। তারপরে হন্তাকিয়া ইন্ডিয়ান আর্মির সহায়তায় আমি শিলং মিলিটারি হসপিটালও পরের দিন আমার 55 গোর্খা রেজিমেন্টের অ্যাম্বুলেন্সে লইয়া গেছে, হনো যে আমার বুলেট বার করা হয়েছে। আসলে হৃদয় বিদারক স্মৃতিগুলা, কিন্তু জানতে ইচ্ছা হয়। আর
আসলে আপনার কারণে মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা এখন নাই বর্তমানে, সবার প্রতি আমার আসলে অকৃত্রিম শ্রদ্ধা। আপনি সহ আপনার কারণে আজকে আমরা স্বাধীন, এবং আজকে এই স্বাধীন বইয়া মারতাম পারলাম, চলতাম পারলাম, স্বাধীনভাবে আইয়া একটা প্রোগ্রাম করলাম। এটা হয়তো আমরা এই সুযোগটা পাইলাম না যদি আজকে স্বাধীন হইতো না। একমাত্র স্বাধীন হইছেও আপনার কারণে, এবং আপনার প্রতিও না। আমি একটু ডিফার করি, খালি আমরার কারণে স্বাধীন হইল না অনেক। সবচেয়ে বড় জিনিস হলো যে কোনো যুদ্ধর সফলতা নির্ভর করে তার মেইন লিডারের উপরে, মেইন নেতা, মূল যে নেতা তার উপরে নির্ভর করে। যুদ্ধটা কমপ্লিটলি নির্ভর করে মেইন লিডারের উপরে, যে যারে আমরা হইতে পারি কমান্ডার ইন চিফ হইতে পারি সামরিক ভাষা ব্যবহার করলে। আজকে এই যে আমি যখন আমার বয়স তখন 23 বছর, ডিউরিং 71, আমি এখানে যুদ্ধত গেছি। আমি মনে করছি যে আমার যে নেতা আমার যে আহ্বান করছে যুদ্ধর লাগি, তারে অনুসরণ করলে আমার করা উচিত কিনা না। ফার্স্ট আমার বিবেকে কইছে যে তোমার উচিত। তুমি একজন যুবক হিসেবে তোমার মা বোনরে আইয়া বেইজ্জত করবো, তোমার তারার শ্লীলতাহানি করবো, তোমার বাড়িঘর লুট করবো অত 1000 মাইল দূরে থেকে আইয়া, তাহলে তুমি এটারে রুকিয়া দাঁড়াও। এখন এই নেতৃত্বটা যদি বঙ্গবন্ধুরা তো থাকতো না, জিন্দেগিত কোনো দিন বাংলাদেশ স্বাধীন হওয়ার কোনো সম্ভব আসিল না, মোটেই সম্ভব আসিল না, বিকজ অফ হিজ লিডারশিপ। আমারে ট্রেনিং ক্যাম্পও ইন্ডিয়ান আর্মি কর্নেল ব্রিগেডিয়ার লেভেলে শিখাইছে যে আমরা যারা শিক্ষিত যারা গেছি, আমরার ক্যাম্পর কমান্ডার যে আসিল মেইন ইন্ডিয়ান পক্ষ থেকে ট্রেনিং কমান্ডার শিখাইছে। তারা তারা 2 জন মানুষের নাম রেগুলার শিখাইত, যেটা হইলো যে বঙ্গবন্ধুরে দেখছো নি কোনো দিন, তার লোকে মারছো নি কোনো দিন, উসমানী সাহেবের জেনারেল উসমানীর লোকে পরিচয় আসিল নেই, মানে ওরকমের প্রশ্ন। তার মানে তারাও করছে যে অফকোর্স নেতৃত্ব, এই নেতৃত্বটা একটা মতো কাম করছে, চুম্বকের মতো কাম করছে। এবং প্রত্যেকেই ভাবছি আমরা নিজের দেশের বারে ফাড়া দিলে বোঝা যায় নিজের দেশ কিটা। আমরা ইন্ডিয়ার মাটিত বইয়ে ট্রেনিং করলাম, আর আমার দেশ আমার মা হইয়াছেন, আমার বাপ হয়েছে, আমার ভাই বোন হইয়াছেন, এটা দিয়ে একটা যে দুশ্চিন্তা, এর ভিতরে মানসিক একটা অশান্তি, একটা দুশ্চিন্তার ভিতরে 20, 22, 23, 24, 30 বছরের তরুণ হল এরা সামরিক কোনো প্রশিক্ষণ তারা আগে ছিলেন, এরা আর্মির নাই, আর্মি বেঙ্গল রেজিমেন্ট ওরা তারা মুসলিমেও আছে। তাইলে আমরার মতো যুবক হল যারা প্রশিক্ষণ 4 সপ্তাহ 5 সপ্তাহ প্রশিক্ষণ লইয়া অত বড় একটা প্রশিক্ষিত আর্মির বিরুদ্ধে দাঁড়ানি, এটার একটা মনোবলের দরকার। এবং এই মনোবলটা নেতৃত্বের, এই আত্মবিশ্বাসটা আইসে নেতৃত্ব থাকে, এবং এই নেতৃত্ব আছে বঙ্গবন্ধুর। এই নেতৃত্ব, এর মাঝে আর কোনো নাই, অন্য কোনো নামও তো আইসে না। বঙ্গবন্ধুরে গ্রেপ্তার করিয়া 25 মার্চের রাইট সেনে লইয়া গেছে গিয়ে পাকিস্তানে, যে তানে যদি যেহেতু তাই নাসলা সংখ্যাগরিষ্ঠ ভোটে বিজয়ী রাজনৈতিক দলের মূল নেতা, তাহলে যদি নিয়া কনভিন্স করিয়া দস্তখত লইলায়, তাহলে যুদ্ধ শেষ হয়ে যায়। ওটা আসলে তার অন্য কারুতে নিল না, নিল 2 জন মানুষরে, একজন শেখ মুজিবুর রহমান, আর ডক্টর কামাল হোসেন। এবং কত আছে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর বয়স তাই যেহেতু ফিরত, বয়স কত আছে? 55, হি ওয়াজ 51, সরি 51, আর 35 আছিল 35 আছিল ডক্টর কামাল হোসেনের বয়স। বুঝছেন না কথাটা? এই কারণে আমরা যুদ্ধটা জিততে হয়েছে। তো আসলে ভাষার মাসরে শ্রদ্ধা জানাইয়া আজকে আমরা প্রোগ্রামটা শেষ করতাম যাইরাম।
কারণ সময় শেষ। তারা একটা কথা কইতাম পারিনি আমি, যেহেতু আপনি ভাষার মাস কথাটা উচ্চারণ করছেন, ভাষার মাস উচ্চারণ করায় আমি কথাটা আপনার সরি আমি বাধা দিলাম। পৃথিবীর মানচিত্র বাংলাদেশ হলো একমাত্র দেশ যে দেশের মানুষে তার মাতৃভাষা আর তার মাতৃভূমি ও দুইটার লাগিয়া রক্ত দিছে, আর পৃথিবীর কোনো দেশ নাই। দুই দেশ, মাতৃভাষা এবং মাতৃভূমি। জি। হ্যাঁ, তো বাইরে অসংখ্য ধন্যবাদ। আমরা এই বাংলা ভিউ চ্যানেলে আমরা সময় দিয়েছেন এবং দর্শকের উদ্দেশ্যে যদি কিছু হওয়ার দেখে আপনি কইতে পারেন। দর্শকের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য থাকবো যে মুক্তিযুদ্ধর চেতনা আজকু অত বছর বাদেও হইয়ার যে মুক্তিযুদ্ধর চেতনা যদি আমরা ধারণ করার মতো মানসিকতা থাকে, তাইলে পরে বাংলাদেশের মতো আজকের যে অবস্থান বাংলাদেশের আছে, এই দেশ আরও বহুত সামনে যাইবার সম্ভাবনা রয়ে গেছে। কারণ আমরার প্রজন্ম এই মুহূর্তে নির্দ্বিধায় তারা এই জাতির প্রকৃত ইতিহাস অলরেডি জানি লাইছে। অতএব নো ওয়ান ক্যান স্টপ আওয়ার অ্যাডভান্সমেন্ট। আমরা অগ্রগতিরে সেও আটকাইবার কোনো ক্ষমতাও নাই। আর আপনারাও সবাইরে ধন্যবাদ। আপনারও ধন্যবাদ। তো দর্শক, আমরা আজকে বিদায় নিলাম, সময় নাই। অবশ্যই আগামী সপ্তাহ নতুন কোনো মুখ নিয়ে আবার হাজির হইমু এবং আপনার আর পছন্দর খেউরেও আনমু। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুকা, সুস্থ থাকুকা, সুন্দর থাকুকা। ধন্যবাদ।